সোমা রমেশকে বিয়ে করার পর শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। রমেশের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সোমা বিয়ের পরপরই একটা কেজি স্কুলে প্যারা টিচারের চাকরি করতে শুরু করে। সেখান থেকে সোমা মাসে মাত্র 5,000 টাকা মাহিনা পায়। কিন্তু বিয়ের পরপরই সোমা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সেই লক্ষ্য করে রমেশের পরিবারের সবাই ফুচকা খেতে খুব ভালোবাসে। যাও বৌমা, সকাল হয়ে গেল, আমাদের জল খাবারের সময় হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ফুচকার পাঁপড়গুলো ভেজে টক জল আর আলু মাখা বানিয়ে নিয়ে এসে আমাদেরকে খেতে দাও। হ্যাঁ বৌদি, একটু তাড়াতাড়ি করো, পেটের মধ্যে মনে হচ্ছে ছুঁচো ডন দিচ্ছে। তুমি তাড়াতাড়ি ফুচকা বানিয়ে নিয়ে এসো। ফুচকার মধ্যে আমার জন্য পেঁয়াজ আর লঙ্কা বেশি করে দেবে, আর আমার তেঁতুল জলে যেন তেঁতুলের টকের পরিমাণটা বেশি থাকে। আমি বেশি টক জল দিয়ে ফুচকা খেতে পছন্দ করি। বিয়ের পরের দিনই শাশুড়ি এবং ননদের মুখে এরকম কথা শুনি সোমা ভীষণই অবাক হয়। এই সাত সকালবেলা আপনারা ফুচকা খাবেন? এখন আবার কেউ ফুচকা খায় নাকি? মানুষ জল খাবারে ভাত কিংবা রুটি খেয়ে থাকে, ফুচকা খেতে তো কখনো শুনিনি। আমাদের বাড়িতে সবাই ফুচকা খেতে খুব ভালোবাসে। তোমার নতুন বিয়ে হয়েছে তো, তাই তুমি জানো না। আমাদের বাড়িতে চাল ডাল কম আনা হয়, কিন্তু ফুচকার পাঁপড়, তেঁতুল, আলু এগুলো বেশি করে নিয়ে আসা হয়। আরে দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও। এই শুনে সোমা তখনই রান্নাঘরে গিয়ে ফুচকার পাঁপড় ভেজে বেশি করে তেঁতুল দিয়ে টক জল বানিয়ে সবাইকে পরিবেশন করে। আসলে সোমা খুব ভালো ফুচকা বানাতে পারত, তাই তার বানানো ফুচকা খেয়ে সবাই খুবই খুশি হয়। কিন্তু পরিবারের সবার ফুচকা খাওয়া হয়ে গেলে সোমা রান্নাঘরে গিয়ে চাল ডাল এবং আলু ভাতে দিয়ে ভাত খায়। কোন বাড়িতে বিয়ে করে চলে এলাম। আজকে সকালবেলা একটু লুচি আর আলুর দম বানাবো ভেবেছিলাম, কিন্তু তা হলোই না। শেষমেশ আমাকে সিদ্ধ ভাত গিলতে হচ্ছে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর প্রার্থনা দেবী সোমাকে আবার দুপুরবেলার জন্য ফুচকা বানিয়ে রাখতে বলে। তাই সোমা তাড়াতাড়ি শ্বশুরবাড়ির সবার জন্য ফুচকা বানিয়ে স্কুলে পড়াতে চলে যায়। আসলে সোমা ফুচকা খেতে খুব একটা পছন্দ করতো না, তাই সে স্কুল থেকে পড়িয়ে বাড়ি ফেরার সময় একটা দোকানে ঢুকে মাংস পরোটা খেতে বসে। কিন্তু তখনই সোমা দেখে তার শাশুড়ি মেয়ে এবং ননদ দুজনে স্কুলের সামনে একটা ফুচকাওয়ালার সঙ্গে ঝগড়া করছে, যা দেখে সোমা তখনই বাইরে বেরিয়ে আসে। আপনি আমাকে ধারে ফুচকা দিতে পারবেন না কেন? আপনি জানেন তো যে স্কুলের সামনে দাঁড়িয়ে আপনি ফুচকা বিক্রি করছেন? আমার বৌমা কিন্তু সেই স্কুলের শিক্ষিকা। আচ্ছা, এই মুশকিল তো। আপনার বৌমা স্কুলের শিক্ষিকা, তাতে আমি কি করব? আমি তো আপনাকে বললাম ধারে কোনো ফুচকা দিতে পারবো না। জানতো এখান থেকে, শুধু শুধু ভিড় বাড়াবেন না। আপনি কেন ফুচকা দেবেন না আমাদের? আপনি কিন্তু ফুচকা না দিলে আমি বৌদিকে বলে দেব, আপনার নামে আমি কমপ্লেন করব। ঠিক তখনই সেখানে সোমা চলে আসে, আর সোমাকে দেখে তার শাশুড়ি মেয়ে এবং ননদ দুজনেই খুবই খুশি হয়। এই তো বৌমা চলে এসেছে। দেখো না বৌমা, এই ফুচকাওয়ালাটা কিছুতেই আমাদেরকে ধারে ফুচকা দিতে চাইছে না। আমি তো বলছি ওকে পরে টাকা দিয়ে দেব। এমন সময় ফুচকাওয়ালা অমল সোমাকে দেখা মাত্র চিনতে পারে। ও, এটা আপনার শাশুড়ি? ওনার মনে হয় কোনো মাথার গন্ডগোল আছে। অনেকক্ষণ ধরে আপনার কাছে এসে বাচ্চাদের মতো ধারে ফুচকা খাওয়ার জন্য বায়না করে যাচ্ছে। ফুচকাওয়ালার কথা শুনি সোমা খুবই লজ্জায় পড়ে, তাই সে তখনই নিজে টাকা খরচা করে শাশুড়ি মেয়ে এবং ননদকে ফুচকা খাইয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আপনাদের জন্য আমি দুপুরবেলা ফুচকা বানিয়ে গিয়েছিলাম, তারপর আপনারা হঠাৎ করে আমার স্কুলের সামনে কেন গিয়েছিলেন? আশেপাশের লোকজন কি ভাববে বলুন তো? আশেপাশের লোকজন আপনাদেরকে কিভাবে দেখছিল জানেন? ওই ফুচকাওয়ালার কাছে আমি আর কোনোদিনও মুখ দেখাতেই পারবো না। তুমি রাগ করছো কেন বৌমা? আসলে তুমি দুপুরবেলা যেই ফুচকাগুলো বানিয়ে গিয়েছিলে, ওই ফুচকাগুলো সব আমরা খেয়ে ফেলেছি। আমাদের আরো অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই তোমাকে খুঁজতে তোমার স্কুলে গিয়েছিলাম। আর ওখানে ফুচকাওয়ালার গাড়ি দেখে লোভ সামলাতে পারিনি গো। দেখুন, আপনারা বাড়িতে বসে যত খুশি ফুচকার জন্য পাগলামি করুন, আমার অসুবিধা নেই, কিন্তু পাড়ার লোকের সামনে আমার মান সম্মান ডোবাবেন না। এই বলে সোমা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা সোমা যখন রান্না করতে যায়, তখন সে দেখে যে রান্নাঘরে চাল ডাল কিছুই নেই। তাই সোমা রমেশকে ফোন করে চাল ডাল আনতে বলে। কিন্তু রমেশ রাত্রিবেলা বাড়িতে ফেরার সময় প্রচুর ফুচকার পাঁপড়, তেঁতুল, চাট মশলা থেকে শুরু করে ফুচকা বানানোর প্রত্যেকটা উপকরণ কিনে বাড়িতে ফিরে আসে। আর যা দেখে সোমা ভীষণই রেগে যায়। তুমি ফুচকা বানানোর প্রত্যেকটা জিনিসপত্র আনতে পারলে, কিন্তু আমার জন্য চাল ডাল আনতে পারলে না। এখন আমি কি খাবো শুনি? সকালবেলা তো আমাকে সিদ্ধ ভাত খেয়ে থাকতে হয়েছে, রাত্রিবেলা মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে।
তুমি রাগ করো না, আসলে আমি তোমার জন্য চাল ডাল আনতাম, কিন্তু ফুচকা বানানোর জিনিসপত্র কিনতে গিয়ে দেখি আমার কাছে সব টাকা শেষ হয়ে গেছে, তাই তোমার জন্য চাল কিনতে পারিনি। তুমি এখন এই ফুচকাগুলো খেয়ে নাও, পরের সপ্তাহে মালিকের কাছ থেকে টাকা চেয়ে আমি তোমার জন্য চাল এনে দেবো, কেমন? হ্যাঁ সেই, তাছাড়া আমার আর কি উপায় আছে? তোমাদের মতো এখন আমাকে তেঁতুল জল দিয়ে ফুচকাই গিলতে হবে। এই বলে সোমা নিজের মনে রাগে গজগজ করতে করতে ফুচকা বানিয়ে সবাইকে পরিবেশন করে। কিন্তু সেদিন নিজেও বাধ্য হয়ে সোমা ফুচকা দিয়েই ডিনার সারে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সোমা নিজের টাকা দিয়ে বাজারে গিয়ে চাল ডাল মাছ মাংস কিনে নিয়ে আসে। বাড়িতে ফিরে এসে সোমা তার পরিবারের জন্য ফুচকা বানায় আর নিজের জন্য আলাদা করে ডাল ভাত এবং মাছ রান্না করে খেয়ে স্কুলে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। এরই মধ্যে হঠাৎ করে একজন ব্যক্তি মাইক নিয়ে নতুন একটা ফুচকার রেস্টুরেন্টের ওপেনিং এর জন্য অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে দেয়। ফুচকা ফুচকা মাত্র 1 টাকায় 1 প্লেট করে ফুচকা খান, হরেক রকম ফুচকা, টক ফুচকা, জল ফুচকা, দই ফুচকা, মাংস ফুচকা, চাউমিন ফুচকা, যত রকমের ফুচকা চাইবেন তত রকমই পাবেন। আসুন আসুন খেয়ে যান, মাত্র 1 টাকায় ফুচকা। ফুচকার অ্যানাউন্সমেন্ট শোনা মাত্র অনু ভীষণই খুশি হয়। মা শুনলে, 1 টাকায় বলছে 1 প্লেট ফুচকা পাওয়া যাবে, চলো তো দেখি কোথায় ফুচকার রেস্টুরেন্ট ওপেন হয়েছে। এত রকমের ফুচকা 1 টাকায় দেবে, আমি তো ভাবতেই পারছি না। তাড়াতাড়ি চলো, 1 টাকায় ফুচকা দিচ্ছে মানে পাড়ার সবাই নিশ্চয়ই ওখানে খেতে যাবে। আমরা যদি তাড়াতাড়ি না পৌঁছাতে পারি তাহলে বাকি সবাই ফুচকা খেয়ে চলে যাবে। আমাদের এখনই বেরোতে হবে মা। অনুর কথা শুনে প্রার্থনা দেবী তখনই 50 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা দেখে বাজারে সত্যি সত্যি একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে আর সেখানে লেখা আছে 1 টাকায় ফুচকা পাওয়া যাবে। যা দেখে অনু এবং তার মা খুশি হয়ে তখনই হুড়মুড় করে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ে। এই যে ওয়েটার, তোমাদের মেনুতে যত রকমের ফুচকা আছে সব আমাদেরকে 1 প্লেট করে দাও। তোমাদের রেস্টুরেন্টে তো 1 টাকায় ফুচকা পাওয়া যাচ্ছে, তাই না? দেখো, ফুচকা দিতে কিন্তু একদম কিপটেমি করবে না। হ্যাঁ ম্যাডাম, আজকের জন্য আমাদের সব ফুচকা 1 টাকায় পাওয়া যাবে, আপনি ফুচকার পরিমাণ নিয়ে নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাদের ভালোভাবেই ফুচকা দেবো। আমরাও তো চাই আপনারা যাতে আমাদের রেস্টুরেন্টে বারবার খেতে আসেন। এরকম ফুচকা পেলে আমরা তো রোজ তোমাদের রেস্টুরেন্টে খেতে আসবো, সে নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তাড়াতাড়ি ফুচকা নিয়ে এসো, না হলে সবাই ফুচকা খেয়ে ফেলবে তো। এই শুনে তখনই ওয়েটার তাড়াতাড়ি মেনুতে যত রকমের ফুচকার আইটেম ছিল সবগুলোই অনু এবং প্রার্থনা দেবীকে পরিবেশন করে। যা দেখে অনু এবং তার মা খুবই খুশি হয় আর তারা ঝটপট ফুচকাগুলো খেতে শুরু করে দেয়। মা, এত ভালো টেস্টি ফুচকা আমি কোনোদিনও খাইনি। কোনোদিনও খাওয়া তো দূরের কথা, আমি চোখেও দেখিনি। এবার থেকে আমরা প্রত্যেকদিন এই রেস্টুরেন্টে ফুচকা খেতে আসবো, ঠিক আছে? হ্যাঁ, সে আর বলতে, 1 টাকায় এত দারুণ ফুচকা পাচ্ছি। এই বলে তারা বিল মিটিয়ে সেখান থেকে চলে আসে। আর পরের দিন তারা দুজনই আবার সেই ফুচকার রেস্টুরেন্টে গিয়ে সমস্ত রকমের ফুচকার আইটেম অর্ডার করে বসে। কিন্তু তাদের যখন ফুচকা খাওয়া হয়ে যায় আর ওয়েটার বিল নিয়ে আসে, তখন অনু সেই বিলটা না দেখেই বিলের উপরে 50 টাকা রেখে দেয়। আর যা দেখে সেই ওয়েটার বলে, এ কি ম্যাডাম, 50 টাকা দিচ্ছেন কেন? আপনাদের বিল হয়েছে তো 5000 টাকা, আপনি বিলটা একবার দেখে তারপর টাকাটা দিন। ওয়েটারের কথা শুনে অনু ভীষণই অবাক হয়ে বিলের দিকে তাকিয়ে থাকে, কারণ সেই বিলে 5000 টাকা লেখা হয়। যা দেখে অনু রেগে গিয়ে বলে, তুমি আমাদেরকে কালকে মিথ্যা কথা কেন বললে? তোমাদের এখানে তো 1 টাকায় ফুচকা পাওয়া যায়। আমরা সেই হিসেবে 50 প্লেট ফুচকা অর্ডার করেছি, যার দাম হয় 50 টাকা। এই 5000 টাকা বিল হয়ে গেল কোথা থেকে? সেটা তো কালকে আমাদের রেস্টুরেন্টের ওপেনিং ডে ছিল, সেই জন্যই তো 1 টাকায় সমস্ত ফুচকার প্লেট বিক্রি করেছি। কিন্তু আজকে তো সেই অফারটা অ্যাভেলেবেল নেই। আজকে সমস্ত ফুচকার মেনুতে যা দাম লেখা আছে সেই দামে বিক্রি করা হচ্ছে, বুঝেছেন? অনু এবং তার মা কিছুতেই ওয়েটারের কথা শুনতে চায় না। তারা ওয়েটারের সঙ্গে তুমুল ঝগড়া করতে থাকে। আর সেই রেস্টুরেন্টের ম্যানেজার সব কথা শোনার পর অনু এবং তার মাকে রেস্টুরেন্টে আটকে রাখে। এমন সময় অনু বাধ্য হয়ে নিজের বৌদিকে ফোন করে আর সেই রেস্টুরেন্টে 5000 টাকা নিয়ে যাওয়ার কথা বলে। আমি এখন 5000 টাকা কোথা থেকে পাবো? আমার কাছে 5000 টাকা নেই। তাছাড়া তোমরা রেস্টুরেন্টে ফুচকা খেতে গেছো কেন? রেস্টুরেন্টে তো বিল বেশি হওয়াটাই স্বাভাবিক। বৌদি, তুমি প্লিজ কিছু একটা করো। এই রেস্টুরেন্টের ম্যানেজার আমাদেরকে যেতে দিচ্ছে না। তুমি যদি টাকা না নিয়ে আসো তাহলে আমাদেরকে যেতেই তো দেবে না। এমন সময় সোমা কোনো উপায় না পেয়ে তার কলিগের কাছ থেকে 5000 টাকা ধার করে সেই রেস্টুরেন্টে গিয়ে বিল মিটিয়ে আসে। কিন্তু বাড়িতে ফিরে এসে সোমা তার শাশুড়ি মা এবং ননদকে খুবই বকাবকি করে।
তবুও অনু এবং তার মায়ের কিছু যায় আসে না, কারণ তারা মনে মনে ভাবে সোমা যখন 5,000 টাকা জোগাড় করে রেস্টুরেন্টের বিল মেটাতে পেরেছে, তার মানে সোমার কাছে নিশ্চয়ই আরো অনেক টাকা আছে। এই মনে করে পরের দিন অনু এবং তার মা আবার সেই রেস্টুরেন্টে ফুচকা খেতে চলে যায়। আজকে আপনাদের কাছে ফুচকা খাওয়ার মতো যথেষ্ট টাকা আছে তো? ফুচকা খেয়ে নেওয়ার পর যদি বলেন টাকা নেই, তাহলে কিন্তু আমরা শুনবো না। কালকেই তো দেখলে আমার বৌমা এসে তোমাদেরকে 5,000 টাকা দিয়ে গেল। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেলে আমাদের বৌমা এসে আবার 5,000 টাকা দিয়ে যাবে। এই বলে প্রার্থনা দেবী অনেক অনেক ফুচকা অর্ডার করে দেয়, আর দুজনে মিলে পেট ভরে নানান রকমের ফুচকা খায়। এভাবে ফুচকা খাওয়া হয়ে গেলে বিল মেটানোর সময় অনু আবার তার বৌদিকে ফোন করে 5,000 টাকা দেওয়ার কথা বলে, কিন্তু সোমা এবার ভীষণই রেগে যায়। আমি কালকে আমার কলিগের কাছ থেকে 5,000 টাকা ধার করে তোমাদের বিল মিটিয়ে দিয়ে এসেছি। তোমরা কি ভাবছো তোমরা প্রত্যেকদিন রেস্টুরেন্টে গিয়ে 5,000 টাকার ফুচকা খেয়ে আসবে আর আমি তোমাদের বিল মেটাবো? তোমরা রেস্টুরেন্টেই থাকবে আজকে। না না বৌদি, এরকম বলো না। তুমি টাকা না দিলে আমরা কোথা থেকে টাকা পাবো? অনুর কথা শুনে সোমা তখনই ফোনটা কেটে দেয়। যদি আপনাদের কাছে টাকা না থাকে, তাহলে এই রেস্টুরেন্টে থেকে আপনাদেরকে 7 দিন রান্না বান্না, রেস্টুরেন্ট ধোয়া মোছা, বাসন মাজার সমস্ত কাজ করতে হবে। চলুন আপনাদের রান্নাঘরটার বাসন মাজার জায়গাটা দেখিয়ে দিই। এই বলে ওয়েটার অনু এবং তার মাকে রান্নাঘরে নিয়ে যায়, কিন্তু সোমা এবং রমেশের কাছে 5,000 টাকা না থাকায় কেউ আর কিছুতেই অনু এবং প্রার্থনা দেবীকে ছাড়াতে পারে না, যার ফলে 7 দিন পর্যন্ত সেই রেস্টুরেন্টে থেকেই অনু এবং তার মাকে রান্না বান্না, বাসন মাজা, রেস্টুরেন্ট ঝাড়ু দেওয়া, মোছা ইত্যাদি কাজকর্ম করতে থাকে। দেখতে দেখতে 7 দিন বাদে অনু এবং তার মা বাড়িতে ফিরে আসে, কিন্তু এরকম ঘটনার ফলে অনু এবং তার মায়ের শিক্ষা হয়ে যায়। তাই তারা কোনোদিনও আর ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে না, এমনকি রমেশও আর ফুচকা খেতে চায় না, যা দেখে সোমা খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে সোমা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। দেবলীনা সবেমাত্র বিয়ে করে তার স্বামী সুমিতের সঙ্গে তার শ্বশুরবাড়ি রাজচন্দ্রপুরে এসে উপস্থিত হয়। ঠিক তখন থেকেই তার শাশুড়ি মা জবা দেবী তাকে রান্নাঘরে গিয়ে রান্না করার কথা বলে। এর ফলে দেবলীনা ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে, কিন্তু তবুও তার শাশুড়ি মা তাকে ছেড়ে দেয় না। বাড়ির নতুন বউয়ের দায়িত্ব হলো শ্বশুর বাড়িতে আসার পর রান্নাঘরে গিয়ে রান্না করা। তাই তুমি দেরি না করে এক্ষুনি এসব ভারী লেহেঙ্গা, বেনারসি সব খুলে ফেলো, তারপর আমাদের সবাইকে রান্না করে খাওয়াও। আমার আর ভালো লাগে না, বিয়ে করে দেখছি জ্বালা হলো। কোথায় শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াবে, বেশ ভালোভাবে রান্না করে পিৎজা, বিরিয়ানি এসব খাওয়াবে তা নয়, এখন আমাকে দিয়ে রান্না করানোর ধান্দা করছে। আরে কি হলো, তুমি হা করে দাঁড়িয়ে কি ভাবছো? শোনো বৌমা, বিয়ের কদিন ধরে ভীষণ পরিমাণে তেল, ঝাল, মশলা খাওয়া হয়েছে, তাই আজকে আমি ঠিক করেছি আজকে শুধু সাধারণ রুটি আর আলুর তরকারি খাবো। তাই তুমি সবার জন্য রান্না করে নিয়ে এসো, যাও। এই বলে জবা দেবী সেখান থেকে চলে যায়। রুটি করার কথা শুনে দেবলীনা খুবই ভয় পেয়ে যায়, কারণ বিয়ের আগে সে কখনো নিজের হাতে রুটি বানায়নি। এর ফলে শ্বশুরবাড়িতে প্রথমবার রুটি করা নিয়ে সে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। সে তার ঘরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়, কিন্তু ফ্রেশ হওয়ার পর সে কিছুতেই রান্নাঘরে যেতে চায় না। দেবলীনা চুপচাপ খাটের উপর শুয়ে পড়ে। ঠিক সেই সময় তার ননদ দেবযানী সেখানে চলে আসে। কি হলো বৌদি, তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লে কেন? ওদিকে মা তোমার হাতে রুটি খাবে বলে কখন থেকে অপেক্ষা করছে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রুটি বানিয়ে নাও। আর শোনো, আমি কিন্তু আলুর তরকারি খাবো না, আলুতে ভীষণ ফ্যাট থাকে। তাই তুমি আমার রুটির উপর একটু হালকা করে ঘি লাগিয়ে দিও। তুমি যাও, আমি আসছি। আমার ভীষণ কোমরে ব্যথা করছে, তাই একটু রেস্ট করছিলাম। দেবযানী সেখান থেকে চলে যাওয়ার পর দেবলীনা কোনো মতে নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যায়। সে রুটি বানানোর জন্য ভালো করে আটা মেখে নেয়। আটা মাখা হয়ে গেলে দেবলীনা রুটির লেচি কেটে নেয়। ঠিক এমন সময় দেবলীনার তার হোস্টেল জীবনে রুটি খাওয়ার কথা মনে পড়ে। কিরে দেবলীনা, আজকে তো আমাদের রান্নার মাসি আসেনি, তাহলে রাত্রিবেলা আমরা কি খাবো বলতো? আর এতক্ষণ ধরে আমরা পড়াশোনা করছিলাম, সময়ের কোনো খেয়াল ছিল না, না হলে বাইরের কোনো দোকান থেকে খাবার অর্ডার করে নিতাম। আজকে আমার খুব গরম গরম রুটি আর সোয়াবিনের তরকারি খেতে ইচ্ছে করছে। কালকে মাসি সোয়াবিন রান্না করেছিল, সেটা ফ্রিজে রাখাই আছে, কিন্তু এখন রুটিটা কি করবে? রুটি খাওয়ার কথা শুনে পরমা ভীষণ খুশি হয়, কারণ পরমা বরাবরই গরম গরম ফুলকো রুটি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। আরে আগে আমাকে বলবি তো যে তোর রুটি খেতে ইচ্ছে করছে, তাহলে আমি আগেই রুটি বানিয়ে নিতাম।
কারণ আমাদের রাজচন্দ্রপুরে প্রত্যেক ঘরে সবাই রুটি খেতে ভালোবাসে, আর আমি কিন্তু ভালো রুটি বানাতে পারি। তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে চল, আমি তোর সাথে রান্নাঘরে যাই আর তোকে হেল্প করে দিই। তুই আমার জন্য গরম গরম ফুলকো রুটি বানাবি, আর তারপর আমি মজা করে খাবো। দুজনে মিলে সেই মুহূর্তে রান্নাঘরে চলে যায়। পরমা ভালো করে আটা মেখে এবং লেচি কেটে নিয়ে গরম গরম সুন্দর রুটি বানাতে শুরু করে। তাকে এত সুন্দর রুটি বানাতে দেখে দেবলীনা ভীষণ পরিমাণে অবাক হয়। দেবলীনাও তার বন্ধুর মতো রুটি বানানোর চেষ্টা করে, কিন্তু সে ভালো করে গোল রুটি বানাতে পারে না। কোনো মতে টেরা বেঁকা রুটি বেলার পর সে যখন রুটি সেকতে শুরু করে তখন তার রুটিগুলো পুড়ে কালো হয়ে যায়। সেই দিকে পরমা ভীষণ পরিমাণে হাসাহাসি করে। আমি রুটিগুলো পুড়িয়ে কালো করে ফেলছি আর তুই সে দেখে হাসছিস? তুই খুব ভালো রুটি বানাস বলে তোর তো দেখছি ভীষণ অহংকার। আরে না না, তুই আমাকে ভুল ভাবছিস। রুটি বানানো আমার কাছে কোনো ব্যাপার নয়, আর সেটা নিয়ে অহংকার করারও কিছু নেই রে। পরমার রুটি বানানো হয়ে গেলে তারা দুই বন্ধু মিলে ভালো করে সোয়াবিনের তরকারি দিয়ে গরম গরম রুটি খায়। এভাবেই দেবলীনার তার বান্ধবীর কথা মনে করতে গিয়ে বেশ অনেকটা সময় কেটে যায়। তার শাশুড়ি মা তাকে খেতে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে, তাই সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে। পরমা তো বলছিল ওর বাড়ি নাকি রাজচন্দ্রপুরে, আর আমার শ্বশুর বাড়িও তো রাজচন্দ্রপুরে। তার মানে ও নিশ্চয়ই আমার শ্বশুর বাড়ির আশেপাশেই কোথাও থাকে। ওকে একবার ফোন করে দেখি, যদিও আমাকে রুটি বানিয়ে দিতে পারে তাহলে তো খুব ভালো হয়। এই বলে দেবলীনা তার বান্ধবী পরমাকে ফোন করে। পরমা সঙ্গে সঙ্গে তার বান্ধবীর ফোনটা রিসিভ করে। দেবলীনা তাকে তার সমস্যার কথা জানায়। আরে তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি শুনে যা বুঝলাম, তোর শ্বশুর বাড়ির পাশে আমার বাড়ি, তাই তোকে আমি সব রুটি বানিয়ে দেব। তুই সেই রুটিগুলোকে নিজের বলে চালিয়ে দিবি, ঠিক আছে? আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তুই রুটিগুলো বানিয়ে আমাকে দিবি কি করে? সারা বাড়িতে লোক ভর্তি, সকলের সামনে দিয়ে যদি আমি তোর কাছে যাই তাহলে তো সবাই আমাদের প্ল্যানটা ধরে ফেলবে। আমি কি করি বলতো? আরে তুই তোর রান্নাঘরে জানালার সামনে দাঁড়িয়ে থাকবি, তারপর আমি রুটি নিয়ে যখন তোর রান্নাঘরে জানালার নিচে যাব তখন আমি শীষ দেব, আর শীষ বাজানোর পর তুই আমাকে একটা ব্যাগ ঝুলিয়ে দিবি। আমি ওই ব্যাগের মধ্যে রুটিগুলো ভরে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে, কিন্তু কেউ যেন জানতে না পারে, কেমন? এভাবে দেবলীনা রান্নাঘরের দরজা বন্ধ করে অধীর আগ্রহে তার বান্ধবীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর পরমা দেবলীনাদের রান্নাঘরের সামনে এসে শীষ দিতে শুরু করে। সেই মুহূর্তে দেবলীনা বুঝতে পারে যে তার বান্ধবী রুটি করে নিয়ে চলে এসেছে, তাই দেবলীনা খুবই খুশি হয়। দাঁড়া পরমা, আমি আসছি, আর এক্ষুনি তোকে রান্নাঘরে জানালা দিয়ে ব্যাগ ঝুলিয়ে দিচ্ছি, তারপর তুই আমার ব্যাগের মধ্যে রুটিগুলো দিয়ে দিবি। আরে তুই তাড়াতাড়ি কর, এখানে চারিদিকে লোকজন ঘুরছে। আমাকে সবার চোখের আড়ালে রুটিগুলো ব্যাগের মধ্যে ভরে দিতে হবে। যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। দেবলীনা সেই মুহূর্তে রান্নাঘর থেকে একটি ব্যাগ দড়ির মধ্যে বেঁধে নেয় এবং জানালা দিয়ে সেই ব্যাগ নিচে ঝুলিয়ে দেয়। পরমা তার হাতে তৈরি করা রুটিগুলো একটি প্লাস্টিকের মধ্যে ভরে সেই ব্যাগের মধ্যে দিয়ে দেয়। দেবলীনা ধীরে ধীরে সেই ব্যাগ উপরে তুলে নেয়, কিন্তু সে ওই প্যাকেটটা খুলে রুটিগুলোকে দেখার সুযোগ পায় না, কারণ সেই মুহূর্তেই সেখানে তার শাশুড়ি মা চলে আসে। আরে ও বৌমা, তুমি তখন থেকে রান্নাঘরে দরজা বন্ধ করে কি করছো? আমাদের তো খিদে পেয়েছে। তোমাকে দেখছি রুটি করতে বলেই ভুল হয়েছে। আমার আর ভালো লাগে না বাপু। এই শোনো, তাড়াতাড়ি দরজাটা খুলবে তুমি? হ্যাঁ মা, আমার রুটি করা হয়ে গেছে, এক্ষুনি দরজা খুলছি। আসলে কি বলুন তো, আমার না দরজা খুলে রান্না করতে খুব লজ্জা পায়, তাই জন্য আমি দরজা খুলতে পারছিলাম না। কিন্তু এখন আমার রুটি করা হয়ে গেছে, আমি দরজা খুলছি, দাঁড়ান। এই বলে দেবলীনা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। কিছুক্ষণ পরেই সেই গরম গরম রুটি সকলকে পরিবেশন করার জন্য নিয়ে আসে। দেবলীনা যখন রুটিগুলো পরিবেশন করতে যাবে তখন সে রুটির রং দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ প্রত্যেকটা রুটি দেখতে পুরো কালো ছিল এবং একটা রুটিও গোল ছিল না। দেবলীনা কিছুতেই রুটির এরকম পুড়ে কালো হয়ে যাওয়ার কারণ বুঝে উঠতে পারে না। সে মনে মনে তার বান্ধবীর উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি ঘন্টার পর ঘন্টা ধরে কেমন রুটি রান্না করেছো? প্রত্যেকটা রুটি পুড়ে গিয়ে পুরো কালো হয়ে গেছে। ছি, তুমি কিরকম অপয়া মেয়ে মানুষ! এই নাকি তোমার দরজা খুলে রান্না করতে লজ্জা লাগে, তা তুমি দরজা বন্ধ করে এরকম পোড়া পোড়া রুটি বানিয়েছো? বিশ্বাস করুন মা, আমি ইচ্ছে করে এরকম কালো কালারের রুটি বানাইনি। প্রত্যেকটা রুটি কিভাবে পুড়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না। কি করে রুটিগুলো পুড়ে গেল আমি জানি না কিছু।
একেবারে নাটক করবে না বৌদি। আমি প্রথম থেকেই বুঝতে পারছি তুমি মোটেই রান্নাঘরে ঢুকতে চাইছিলে না। সেই কারণে ইচ্ছে করে তুমি প্রথম দিনেই প্রত্যেকটা রুটিগুলো পুড়িয়ে ফেলেছো, যাতে তোমাকে রান্না করতে না হয়। ভালোই চালাকি বুদ্ধি তোমার, জানো। শোনো, আমি কিছু চালাকি করিনি, কিন্তু এই রুটিগুলো পোড়ার কারণও আমি জানি না। পোড়ার কারণ জানো না মানেটা কি? এই রুটিগুলো তুমি করেছো, অন্য কেউ তো করেনি। তাহলে তোমারই ভালো করে জানার কথা যে রুটিগুলো কিভাবে পুড়লো। দেবলীনা নিজের মধ্যে আর কোনো কথা চেপে রাখতে পারে না। সে সকলের সামনে তার বান্ধবীকে দিয়ে রুটি বানানোর কথাটা স্বীকার করে। এর ফলে সকলে দেবলীনার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়। দেবলীনা যে এরকম কাজ করতে পারে তারা কেউ কখনো ভাবতেই পারেনি। তুমি শেষ পর্যন্ত তোমার বান্ধবীকে দিয়ে এরকম পোড়া পোড়া রুটি বানিয়ে নিয়ে আসলে। তোমাকে এই বাড়ির বউ বলতে আমার লজ্জা করছে। এতদিন আমি সংসার করছি, কিন্তু কোনোদিনও এরকম কাজ করব ভাবতেই পারিনি। তুমি এই বাড়িতে এসে একদিনেই এত বড় একটা মিথ্যা ফাঁদ পেতে আমাদের ফাঁসালে। দেবলীনা সেই মুহূর্তে তার বান্ধবীকে ফোন করে, কিন্তু পরমা কিছুতেই তার ফোন ধরতে চায় না। এর ফলে দেবলীনা ভীষণ পরিমাণে রেগে যায়। সে এক মুহূর্ত আর বাড়ির মধ্যে অপেক্ষা করে না। সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পরমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সে পথ খুঁজে খুঁজে তার বান্ধবীর বাড়িতে পৌঁছেও যায়। পরমা সেখানে দেবলীনাকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। কি ব্যাপার দেবলীনা, তুই এখানে কি করছিস? তোর শাশুড়ি মা, ননদ, বর সবাই তোর হাতের পোড়া কালো কালো রুটি খেয়েছে তো? নিশ্চয়ই তাদের নতুন বউয়ের হাতের পোড়া রুটি খেতে খুব ভালো লেগেছে। তুই কেন আমার সাথে এরকম করলি বলতো? আমি তোকে বিশ্বাস করে এতগুলো রুটি বানাতে বললাম, আর তুই ইচ্ছে করে সব রুটি পুড়িয়ে দিলি। আমি ভাবতেই পারছি না তুই আমার বন্ধু হয়ে আমাকে এভাবে ঠকাতে পারলি। একদম ফালতু জ্ঞান আমাকে দিবি না, ঠিক আছে? তুই বরাবরই ভীষণ স্বার্থপর মেয়ে, কখনো নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝিস না। আসলে দেবলীনা পরমাকে দিয়ে হোস্টেলে নিজের সমস্ত কাজ করাতো, কিন্তু তার বিনিময়ে সে পরমাকে কোনো রকম ভাবে সাহায্য করত না। এমনকি দেবলীনা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার পর পরমার সাথে কোনো রকমের যোগাযোগ পর্যন্ত রাখেনি। দেবলীনা যখন বিয়ে হয় তখন সে তার কলেজের সমস্ত বন্ধু এবং বান্ধবীদের নিমন্ত্রণ করলেও পরমা সামান্য গরিব হওয়ায় তাকে নিজের বিয়েতে নিমন্ত্রণও করে না। এর ফলে পরমার ভীষণ পরিমাণে খারাপ লাগে। দেবলীনা বিয়ে করেছে, তবু আমাকে একবারও নিমন্ত্রণ করলো না। এখন আমাকে ফেসবুকের মাধ্যমে জানতে হচ্ছে যে ওর বিয়ে হয়ে গেছে। ছি দেবলীনা, তুই আমার সাথে এরকম কিভাবে করলি? দেবলীনা তার বান্ধবীর এরকম কথা শুনে চুপ করে থাকে। সে তাকে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পায় না। তুই বিয়ের পরে যখন আমাকে ফোন করলি তখন আমি ভাবলাম তুই হয়তো আমার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছিস, কিন্তু তখনও তুই নিজের দরকারেই ফোন করেছিলি। আর তুই যে বললি তোকে রুটি বানিয়ে দিতে হবে, আমি সেই সুযোগে একটা বড় ফন্দি বানিয়ে ফেলেছিলাম। পরমা দেবলীনার কাছ থেকে বদলা নেওয়ার জন্য ইচ্ছা করে রান্নাঘরে গিয়ে টেরা বেঁকা এবং পোড়া পোড়া কালো রুটি বানায়, যাতে দেবলীনা নিজের বাড়ির লোকেদের সামনে ভীষণ পরিমাণে অপমানিত হয়। অন্যদিকে দেবলীনাও পরমাকে বিশ্বাস করে সেই রুটিগুলো নেওয়ার পর আর প্যাকেটটা খুলে দেখে না। তাই সে জানতেই পারে না যে ওই প্যাকেটের মধ্যে পোড়া রুটি ছিল। আমি জানি আমি তোকে বিয়েতে নিমন্ত্রণ না করে খুব ভুল করেছি, কিন্তু তাই বলে তুই আমার উপর এভাবে বদলা নিবি? তোর জন্য আমাকে সবার সামনে ভীষণ অপমানিত হতে হয়েছে। তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। তুই আর আমাকে বিশ্বাসের কথা বলিস না। এতই যখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন করছিস, তাহলে নিজের হাতে সুন্দর গোল গোল আর ভালো রুটি বানানো শিখে নে। তাহলে দেখবি কখনো আমার কাছ থেকে রুটি বানানোর প্রয়োজন পড়বে না। পরমার কথা শুনে দেবলীনার খুবই খারাপ লাগে। পরমাকে বিয়েতে নিমন্ত্রণ না করার জন্য দেবলীনা তার বান্ধবীর কাছ থেকে ক্ষমা চেয়ে বাড়িতে ফিরে আসে। এবার আমিও পরমার মতো ভালো রুটি বানাতে শিখবো, তাহলে আমাকে আর কেউ কখনো কথা শোনাতে পারবে না। অনেক হয়েছে, আর নিজের অপমান আমি সহ্য করতে পারবো না। এই বলে দেবলীনা ইউটিউব দেখে দেখে 10-15 দিনের মধ্যেই গোল গোল এবং সুন্দর রুটি বানানো শিখে ফেলে। সে ভালো করে রুটি বানিয়ে নিজের শ্বশুরবাড়ির লোককে খাওয়াতে শুরু করে। নতুন বৌমার মধ্যে এরকম পরিবর্তন দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি হয়। যাক, তুমি এতদিনে আমার মান রাখলে। এবার তোমার হাতে রুটি খেতে আমার কোনো সমস্যা নেই, কারণ তুমি আর আগের মতো নিজের বান্ধবীকে দিয়ে জলা পোড়া রুটি নিয়ে আসো না। এভাবে দেবলীনা আর কখনো কোনো কাজে পিছিয়ে থাকে না এবং কাউকে ব্যবহার করার কথাও ভাবে না। সে নিজেই তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য ভালো মন্দ খাবার রান্না করে এবং সুন্দর করে রুটি বানিয়ে সকলকে পরিবেশন করে খাওয়ায়। এভাবেই সে সকলের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।